ও বুনি, আমাকে ছেলেরা যদি প্রেম না করে তাহলে বোঝা লাগবে আমাকে ছেলেরা অসুস্থ, ডাক্তার দেখান লাগবে। ইন্ডাস্ট্রিতে কিছু ব্যাপার শোনা যায় তোমাকে নিয়ে, যে তোমাকে কেউ পছন্দ করে না, তুমি সবার কাজ খেয়ে দাও, এটা কি সত্য? নাম আমার টাটা, আমি মানুষের চান্দি গড়ি ফুটা। হ্যাঁ, বড় সিঙ্গার হতে চেয়েছো তাই আলমগীর ভাইকে ফাঁসিয়ে বিয়ে করেছো, আর নিশ্চয় ভাইয়াকে বলে যে হ্যাঁ আপনি তো আপনার বড় সিঙ্গারকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলেছেন। একদম তাই, এরকম। একদম এই ধরনের কথাবার্তা বলে অনেক Okay. সময়। নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি এ কি পাগল মায়া। চুরি ছমছম বাজে, বসে না মন কোন কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 3। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ, এবং আজ আমাদের সাথে রয়েছে আপনাদের সুপরিচিত, যার গান আমরা সবাই অনেক পছন্দ করি, সঙ্গীত শিল্পী লুইপা। তার সাথে আজ অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। ওয়েলকাম আপু, কেমন আছো? থ্যাংক ইউ তোমা, ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে দেখে অনেক ভালো লাগছে, এই যে আবার দেখা হয়ে গেল, আজকে বেশ মিষ্টি লাগছে। অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে, তো ফার্স্ট একটু গান শুনো, তারপর কথায় যাই। গান গাবো? আমার তো ঠান্ডা লেগেছে, তারপরও যেহেতু গানের কথা বলেছো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, একটা গান তো গেতেই হবে, ছোট করে একটু গান গাই। Okay. আমার একটা গান আছে, যে গানটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সুর করা গান, এবং শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যারের লেখা। তো কদিন আগে ওনার জন্মদিন গেছে, আমি ওনার লেখা সেই গানটাই গেয়ে শোনাচ্ছি। এই দেখা শেষ দেখা হোক না তাই, ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই, এ তো চাই। খুবই সুন্দর, এত সুন্দর গানের গলা। আসলে এই গানটা কবে থেকে তুমি তোমার ভেতরে এনেছিলে, কবে থেকে শুরু করলে, সেই গল্পটা বলো। এই গানের ভুবনে আসাটা বা আমার এই জার্নিটা, এটার পেছনে তো আমার বাবা মাই আছে, তাদের অনুপ্রেরণাই আমি শুরু করেছি ছোটবেলায়। কারণ আমার ফ্যামিলিতে কেউ গান করতেন না, কিন্তু আমার বাবা মা প্রচণ্ড রকম মিউজিক লাভার, তো তারা গান শুনতেন। সেই থেকে আমারও আসলে স্কুলে যাওয়ার আগে প্রথমেই গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, গান মুখস্থ হয়েছে প্রথমেই। এভাবেই আসলে গানের সাথে সখ্যতা হয়েছে। একদম, বলছিলেন যে স্কুলে যাওয়ার আগে প্রথম আপনার কণ্ঠে গান এসেছিল, সেটা কোন গান ছিল? অনেক গান। আমার বাবা না ক্লাসিক্যাল গান শুনতেন, তো হচ্ছে আমি জানি না ওরকম একটা মানে একদম কোর মিউজিক উনি জানতেন না, তারপরে উনি ক্লাসিক্যাল গান কিভাবে শুনতেন বা কি বুঝতেন আমি জানি না, বা আমরাও কিন্তু ওইভাবেই শুনে বড় হয়েছি। তো আমার মনে পড়ে যে ছোটবেলায় আমার বাবা নচিকেতা গান শুনতেন অনেক, তারপর অজয় চক্রবর্তী গান শুনতেন। এছাড়াও আমাদের আমাদের দেশের শিল্পীদের গান তো বরাবরই বাজতো আমাদের ক্যাসেটে তখন। আর আই খুকু আই গানটা বোধহয় আমি প্রথম পুরো গানটা মুখস্থ করেছিলাম, এবং আমার মা আমাকে গল্প শোনান যে আমি যখন রিক্সা করে আমার বাবা মার সাথে বেড়াতে যাচ্ছিলাম, আমি নাকি একদিন আনমনেই বাতাস আসছিল ভীষণ, আমি খুশি হয়ে এই গানটা পুরোটা গেয়ে গেছি। আমার আব্বু কোনো কথা বলে নাই যদি আমি গান থামাই দিই, তারাও শুনেছেন যে আমি পুরো গানটা গেয়ে ফেলেছি। তারপরেই আমার বাবা মা ডিসাইড করেন যে একটা গানের স্কুলে বা কোথাও আমাকে ভর্তি করিয়ে দিতে। খুব সুন্দর, মানে থাকে না ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু মাঝে মধ্যে মনে পড়লে একটু অবাকই লাগে। আপনার এই পুরো গানের জীবনে সব থেকে বেশি সাপোর্ট কে করেছে? সব থেকে বেশি কারোর কথা বলা যাবে না, কারণ হচ্ছে প্রত্যেকেই সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। সেটা আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা করেছে, আমার দুই বোন টুইন, ওরা তিয়াশি পিয়াসি, ওরাও আমাকে অনেক সাপোর্ট করেছে, এবং ওরা দেখছে যে আমার বাবা মা আমাকে অনেক সময় দিচ্ছে, ওদেরকে হয়তো প্রপারলি টাইম দিতে পারছে না, সেটাও ওরা কিন্তু আমার জন্য স্যাক্রিফাইস করেছে। এবং ওরা বরাবরই একটা কথা বলে থাকে যে তোমরা তো আপিকে বেশি ভালোবাসো, আব্বু আম্মুকে বলে এই কথাটা। তো ওটা হয়তো অনেক দুঃখ থেকে বলে, কিন্তু ওরা কিন্তু সেই স্যাক্রিফাইসটা হাসি মুখেই করেছে, এবং যখন আমি ভালো কিছু করেছি তখন কিন্তু সবচেয়ে বেশি খুশি ওরাই হয়েছে। পরবর্তীতে আমার যখন বিয়ে হলো, আমার হাজব্যান্ড আমাকে যে সাপোর্টটা দিচ্ছে, বা আমার কিন্তু প্রফেশনালি গানে আসাটাও হচ্ছে আমার হাজব্যান্ডের ডিসিশন, এবং তারই সাজেশন ছিল যে তুমি 9 to 5 জব না করে ওটা তুমি করতেও পারবা না, তুমি গানটাকে ক্যারিয়ার হিসেবে নাও, ওটা নিয়ে সামনে এগিয়ে যাও।
সো এই যে যখন আমার লাইফে যেই মানুষগুলো আমার সাথে বেশি অ্যাটাচমেন্ট হয়েছে, যার সাথে, তারাই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। বিয়ের প্রসঙ্গে আসবো, তবে তার আগে একটা জিনিস জানতে চাই। ছোটবেলায় বলছিলে যে তুমি ক্লাসিক্যাল গানের সাথে একটা ভালোবাসা সৃষ্টি করতে পেরেছো যেহেতু বাবা শুনছিল, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে ছোট বাচ্চারা হয়তো একটু ভিন্ন দেশের গান বেশি পছন্দ করছে। আমরা যদি বলি যে ইন্ডিয়ান গানগুলো, বলিউডের সেই নাচ গানগুলো সবাই পছন্দ করছে, তুমি ব্যতিক্রম ছিলে কিভাবে? মানে তোমার বলিউডের নাচ গানের গানগুলো ভালো লাগতো না, বা বাংলাদেশের সিনেমার সেই ধুমধারাক্কা গান ভালো লাগতো না? আমার কিন্তু একজন শ্রোতা হিসেবে কিন্তু আমি একজন পারফেক্ট শ্রোতা, মানে শিল্পী হওয়ার আগে, কারণ আমার সব ধরনের গানই শুনতে ভালো লাগে। বাট হ্যাঁ, আমার মনে হয়েছে যে একটা বাচ্চাকে ধরো আমরা সাবকনশিয়াস মাইন্ডে যে ল্যাঙ্গুয়েজটা শেখাই বা যেটা বলি তাদের সামনে, ওরা শুনে শুনে কিন্তু ওই ওটাই শিখে। ল্যাঙ্গুয়েজটাই শিখে ফেলে। আমার বিষয়ে তাই হয়েছে। আমি ওই গানগুলো আমার মনে হয় যে শুনতে শুনতে আমার ভিতরে একটা মিউজিক সেন্স গ্রো করেছে। এবং আমি যখন টেলিভিশনে ধরো একটা সিনেমার কয়েকটা গান শুনতাম, ধরো খুব পপুলার কিছু সিনেমা ছিল, সালমান শাহের ছায়াছবির, যে ধরো চাওয়া থেকে পাওয়া, এই ছবির গানগুলো যখন শুনছি, তখন মনে হচ্ছে কেউ একজন একই একটা মানুষ এই গানগুলোকে সুর করেছেন বা মিউজিক কম্পোজিশন করেছেন। তখন তো আমার আসলে ওইটা বোঝার বয়স ছোটবেলায়? না। হ্যাঁ, পরবর্তী যখন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সাথে আমার দেখা হলো, তখন আমি ওনাকে এই গল্পটা শোনালাম যে স্যার, আমি যখন অনেক ছোট তখন তো আপনাকে আমি চিনি না বা আপনার নামও আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই সিনেমার যে গানগুলো, এই গানগুলো বোধহয় একটা মানুষই সৃষ্টি করেছে, একটা মানুষই সুর করেছেন, ওনারই মিউজিক ডিরেকশন একটা প্যাটার্ন দেখে এটা মনে একদম তাই। হয়েছে। তো এই যে সেন্সটা ছোটবেলায় তো সবার এটা আসে না। আমার মনে হয়েছে যে এই আমার বাবা মা আমাকে যে মিউজিক টেস্টটা দিয়েছে, আমি সাবকনশিয়াস মাইন্ডে হয়তো সেই টেস্টটা আমার ভিতরে ধারণ করেছি আসলে। গ্রেট গ্রেট। এবার আসি একটু বিয়ের প্রসঙ্গে। বলছিলে যে হাজবেন্ড অনেক সাপোর্ট করে, আমরা চিনি, মিডিয়ার আমরা সবাই তোমার হাজবেন্ডকে চিনি। তবে কখনো এরকম শুনতে হয়নি যে হ্যাঁ তুমি তো বড় সিঙ্গার হতে চেয়েছিলে, এই জন্য আলমগীর ভাইকে ফাঁসিয়েছো? এরকম হ্যাঁ, অনেক কিছুই শুনতে হয়েছে। সেটা ওরও শুনতে হয়েছে, আমাকেও শুনতে হয়েছে যে আম, অনেক কিছু এখন হয়তো পেজে বা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুতেই দেখা যায় অনেক মানুষ অনেক কিছু কমেন্ট মানে লেট মি গেস, তোমার ক্ষেত্রে বলে হ্যাঁ বড় সিঙ্গার হতে চেয়েছো তাই আলমগীর ভাইকে ফাঁসিয়ে বিয়ে করেছো, আর নিশ্চয় ভাইয়াকে বলে যে হ্যাঁ আপনি তো আপনার বড় সিঙ্গারকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলেছেন। একদম তাই, এরকম? একদম এই ধরনের কথাবার্তা বলে অনেক Okay. সময়। তো আমার কাছে মজাই লাগে অনেক সময় যে মানুষ, মানে যারা ইন্ডাস্ট্রির বাইরে, ইন্ডাস্ট্রিতেও এই ধরনের কথা অনেকেই বলে, আমার Industry-তেও? কলিগসরাও বলেছে, Okay. আমি আমার সামনেই বলেছে অনেকেই। বাট আমি তাদেরকে ইগনোর করি, কারণ আমি সবসময় তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদের মস্তিষ্ক মানে সুস্থ রাখে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটাও ভালো থাকবে। আর মিডিয়ার বাইরে যে মানুষগুলো এরকম নেগেটিভ কথা বলে, আমি ধরেই নিই সেগুলো মানে যে 100% মানুষের মধ্যে 80% মানুষ হয়তো তুমি যদি সত্যি ভালো হও তোমাকে ভালোবাসবে, আর 20% মানুষ তোমাকে ভালোবাসবে না। কারণ একটা মানুষের সবাইকে কিন্তু ভালো লাগে না, আবার আমারও কিন্তু সবাইকে ভালো লাগবে না, সবকিছু ভালো লাগবে না, সব মিউজিক ভালো লাগবে না। সো ওইটা আমি মেনে নিই যে হ্যাঁ, ওরা হয়তো বসেই আছে যে এই ব্যাড কমেন্টসটা করার জন্য। আবার অনেক সময় আমি সেটা বিয়ের ব্যাপারে না, কাজের ব্যাপারে যদি কেউ কিছু নেগেটিভ লিখে, সেটাকে আমি পজিটিভলি নিই, কারণ সেটা আমার মনে হয় যে এটাকে পুঁজি করে সামনে যদি আমি আরো ভালো করতে পারি তাহলে তো ভালো। বাট বিয়ের ব্যাপারটা হচ্ছে কি, আমার আর আমার হাজবেন্ডের কি বন্ডিং, এটা তো বাইরের মানুষ জানছে না বা দেখছে না। বাইরের মানুষ সবসময় ভাবে যে মিডিয়ার মানুষের বিয়ে তো টিকে না, ওরা শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য বা নিজেদের একটা ভালো ক্যারিয়ার করবে এই জন্য একজন আরেকজনকে বিয়ে করে বা থাকে, এটা খুব শর্ট টাইমের জন্য। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমাদের এটা তো আসলে একটা সোল কানেকশন। বলা হয় যে আমাদের একজন কলিগ আছে পিঙ্কি ছেত্রী, ও কিছু ভ্লগ করে, আমি ওগুলো দেখি, ওর রিলস গুলো আমি দেখি, অনেক সময় খুব মোটিভেটেড কথাবার্তা বলেও। তো ওর একটা রিলে আমি দেখেছিলাম যে তোমার যার সাথে লাস্টলি গিয়ে তুমি যার সাথে তোমার অ্যাটাচমেন্ট হবে, সেই হাজব্যান্ড ওয়াইফের সেই সোলটা কিন্তু অনেক আগেই ডিসাইডেড থাকে, যে তারা অনেক আগেই মিট করেছিল সৃষ্টি শুরুতেই, মানে যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তখনই নাকি মিট করেছিল। সো আমরা যখন লাস্টলি এসে, আমাদের জীবন হয় না একটা দুইটা তিনটা চারটা, অনেকগুলোই তো প্রেম হয়, পলকে পলকে প্রেম, স্পেশালি শিল্পীদের তো হয় আসলে। তো লাস্টলি আমরা যে মানুষটাকে মিট করি, যাকে দেখলে আমাদের মনে হয় যে তাকে তো আমরা আগেও দেখেছিলাম, তাকে এত ভালো লাগছে কেন,
সেই সোলটা আসলে অনেক আগে থেকেই কানেক্টেড থাকে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সোলমেট পেয়েছি। ওকে, এখন দেখি আমার জীবন আমাকে দেখতে কোথায় দেখতে অনেক নিয়ে যায়। বছর পার হয়ে যাচ্ছে। So, লুইপা কয়টা প্রেম করেছে? প্রেম প্রেম তো আসলে অনেক রকমের আর অনেকের সাথেই হয়। আমার কাছে মনে হয় যে প্রেম হচ্ছে একটা আর্ট। এই আর্ট কি 15 জন হবে? সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রেম তো হয়েছে আমার মার সাথে, আমার বাবার সাথে। আর তারপর হচ্ছে এরকম হিসাব করতে গেলে তো আসলে অনেক 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 প্রেম। অগণিত প্রেম। পিওর ভালোবাসা আর কি। আমার রিসেন্টলি আমি একটা জায়গায় গেলাম, যার পরে ওখানে আমার একজন আমার ফ্যান, সে আমাকে হচ্ছে মানে আমার জন্য কার্ড বানিয়েছে, প্ল্যাকার্ড নিয়েছে, তারপর আমাকে একটা ইয়াররিং গিফট করেছে। আমার খুব ভালো লাগলো। তারপর আস্তে আস্তে তার সাথে গল্প করতে করতে আমি তার মানে কথার এমন প্রেমে পড়ে গেলাম, তারপর সে আমার ভাই হয়ে গেল। তো এইরকম প্রেম, ভালোবাসার প্রেম কতগুলো হচ্ছে? ভালোবাসা করে এলাকায় মানে হৃদয়ের প্রেম। আমি হৃদয় দিয়ে, আমি ফেক লাভ আমি বিশ্বাস করি না। হ্যাঁ, হৃদয়ের প্রেম অনেক হয়েছে, প্ল্যাটনিক লাভ সবগুলোই আমার। এই যে আমি কিছুক্ষণ আগে যার নাম বললাম, শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আমি তো তার প্রেমে পড়েছিলাম সেই ছোটবেলাতেই। মানে তার মিউজিক শুনেই আমি তার প্রেমে ছিলাম। তার মানে আমরা এটাই ধরবো যে ভাইয়া ব্যতীত অন্য কারোর সাথে প্রেম হয়নি? না, প্রেম তো হয়েছে। আমার আরেকটা কথা বলে, আমাদের আরেকজন কলিগ রুহানি সালসাবিল লাবণ্য। তো লাবণ্য আমাদের বগুড়ার মেয়ে। লাবণ্যর মা আমার মা ফ্রেন্ড ছিল, আমরা একসাথেই দেখা যেত, শিশু একাডেমিতে যেতাম, গান করতাম। তো আন্টি কিছুদিন আগে এক্সপায়ার করেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু আন্টি ছোটবেলায় অনেক মজার মজার কথা বলতো। তো আন্টি একবার আম্মুকে বলছে বগুড়ার ভাষায়, ও বুনি, আমাকে ছেলেরা যদি প্রেম না করে তাহলে বোঝা লাগবি আমাকে ছেলেরা অসুস্থ, ডাক্তার দেখান লাগবে। মানে বুঝতে হবে যে প্রেমটা কিন্তু একটা নর্মাল জিনিস। এটা যদি তোমার লাইফে না থাকে, তুমি ইউ ক্যান বি অ্যান আর্টিস্ট, কারণ তখন তুমি ক্রিয়েট করতে পারবা না। প্রেমটা আসলে যে ধরনেরই হোক, তোমার মার সাথে হোক, তোমার ফ্রেন্ডের সাথে হোক, তোমার একটা ভালো লাগা কাজ করতে হবে সবসময়, তাহলেই কিন্তু তুমি একজন আর্টিস্ট হতে পারবে। আমরা লিপা কয়টা প্রেম করেছে, এর উত্তর হচ্ছে প্রেম কেন করা উচিত, প্রেম করলে কি হবে, প্রেম কার সাথে করা উচিত, কিভাবে করা উচিত, ইচ এন্ড এভরিথিং। বাট কয়টা প্রেম করেছে এটা কেউ জানে না। এটা সে বলবেও না, আমরা ধরেই নিচ্ছি সে অনেক প্রেম করেছে। এখন কার সাথে করেছে এটা সে বলবে না। আচ্ছা, অনেক নিয়ে তো কথা বলছি, এবার একটু বিয়ের প্রসঙ্গে আসি। যেহেতু এইটা নিয়ে আসলে একটা কথা উঠেই থাকে যে তুমি যাকে বিয়ে করেছো ফাঁসিয়ে বিয়ে করেছো, বা সে তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, বিয়েটা হয়েছিল কিভাবে? বাসাগত? বিয়েটা আসলে ফাঁসিয়ে বিয়ে করেছি। ঘটনাটা হচ্ছে আমরা বাসায় না জানাই বিয়ে করে ফেলছি। ওকে, হ্যাঁ, কারণ হচ্ছে আমার বিয়ে হয়ে যাচ্ছিল বাংলা সিনেমার মতো। আমি বলছি আমার বিয়ে হয়ে যাচ্ছে, তারপর সে আসলো, এসে আমাকে উদ্ধার করে নিয়ে গেল বাসা থেকে। আমি না বলে চলে গেলাম, গিয়ে আমরা বিয়ে করে ফেললাম। তারপর অ্যাজ ইউজুয়াল, তারপর আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ালাম বাসা থেকে বাইরে, কারণ আমরা জানি যে আমাদেরকে কেউ খুঁজতে আসবে। তো এটা আবার আমার মাই আবার খবর দিত। আমার মা আবার আলমগীরকে খবর দিত যে তোমরা কি অমুক জায়গায়, তোমরা কি এখন অমুক জায়গায়, আচ্ছা আমরা মনে হয় যাচ্ছি। তো এইভাবে জানতে পারতাম। এরকম ভব ঘুরে হয়ে কয়েক মাস থাকার পরে তারপরে আবার অ্যাজ ইউজুয়াল লাইফ সেট। তারপরে বাসায় বলে সবাই অ্যাকসেপ্ট করেছে? না, বাসায় অ্যাকসেপ্ট করতে একটু সময় লেগেছে, 2 বছর সময় লেগেছে আসলে। আর আমার বাসায় আসলে কেউ চেত না যে আমি মিউজিকটাকে প্রফেশনালি কন্টিনিউ করি, বা মিউজিক রিলেটেড কোনো মানুষ বা ইন্ডাস্ট্রি কোনো মানুষের সাথে আমার একটা কনজুগাল লাইফ সৃষ্টি হোক। কেন হয় না? আমরা তো এখন মিডিয়াতে কাজ করছি, বাট মিডিয়ার বাইরের মানুষগুলোর আসলে আমাদেরকে নিয়ে কেমন ধারণা, মানে নেগেটিভ জিনিসগুলো আমরা ভিন্ন দেশের প্রাণী, মানুষের চোখে বেশি আগে পড়ে। তো ওরকমই আমার বাবা মা তো আসলে দে আর নট ফ্রম আওয়ার ইন্ডাস্ট্রি। তো ওনাদেরও ওরকমই একটা ধারণা ছিল যে মিডিয়ার মানুষগুলো হয়তো স্বাভাবিক না, একটু অন্যরকম। তো ওনারা আমার জন্য ডেফিনেটলি নিজের সন্তানের জন্য সব একটা স্বাভাবিক জীবনই চায় এবং একটা নর্মাল লাইফ চায়।
সো ওইরকমই তারা এক্সপেক্ট করেছিল। পরে যখন দেখলো যে আচ্ছা ও তো আসলেই অ্যাবনর্মাল না, ও তো একটা নর্মাল ছেলে এবং হচ্ছে অনেক বেশি লাভেবল, সো তখন কিন্তু আমার চেয়ে আমার হাজবেন্ড আমার আব্বু আমার বেশি প্রিয়। কিন্তু আমার আসলে এই যে ফাঁসানোর ব্যাপারটা ক্লিয়ার না। একটা হচ্ছে যে ভেগে বিয়ে করা, পরিবার জানতো না, ভেগে যাওয়া, কিভাবে বারান্দা দিয়ে ভাগান না গেট দিয়ে? না গেট দিয়ে। গেট দিয়ে তো কেউ হ্যাঁ। দেখেনি? স্পাই ছিল আমার। ওকে, তো লেহেঙ্গা পরে ভাগান না কামিজ পরে? না, লেহেঙ্গা পরার টাইম হয় নাই তখন, মানে আমি সকালে ভেঙে গেছি, লেহেঙ্গা পরতে হতো রাতে। ওকে, সাইড ফিল্মই হতো আর কি, লেহেঙ্গা পরে দৌড়াচ্ছে। বাট সেটা না, প্রেমটা হয়েছিল কিভাবে? প্রেমটা হয়েছে যেহেতু আমরা সেম জায়গা বিলং করি, সো আমি একটা রিয়েলিটি শো থেকে বের হলাম, একই চ্যানেলে আমার হাজবেন্ড জব করতো, আমরা সেম প্রোগ্রাম একই সাথে দুজন কন্টিনিউ করতাম, প্রতিদিন দেখা হতো, আস্তে আস্তে একটা মিউজিক্যাল বন্ডিং ক্রিয়েট হলো, আস্তে আস্তে ভালোবাসা সৃষ্টি হলো। কে প্রপোজ করেছিল? কেউই প্রপোজ করি নাই, আজ পর্যন্ত বলি নাই আই লাভ ইউ। তাহলে ভেগে যাওয়ার সময় আসলে কি বলে ভাগা হলো? ও আচ্ছা, আমি জাস্ট বললাম যে হ্যাঁ আমি আসলে যেটা সিচুয়েশন হচ্ছে এটা আমি কন্টিনিউ করতে চাই না, আমাকে তো আজকে রাতে মনে হয় বিয়ে করে ফেলতে হবে। তখন সে আমাকে জানালো যে আমি আসতেছি। বিয়ের আগে কি প্রেমের কোনো আলাপ হতো? না, এমনি নর্মাল লাইফ নিয়ে কথা হতো। আচ্ছা, বিয়ে টিয়ে বাদ সবকিছু শুনেছি, এবার আবার ক্যারিয়ারে আসি। কোন গানটা একদম তোমার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল? আমার পরাণে আমার প্রথম চলচ্চিত্রের প্লেব্যাক করা হয়েছে, রায়হান রাফি পরিচালিত সিনেমা। সো ওই প্লেব্যাক করার পরে যখন আমি মুভি থিয়েটারে গিয়ে গানটা দেখেছি, তখন আমার কাছে অন্যরকম একটা অনুভূতি হয়েছে, মনে হচ্ছিল যে ও আচ্ছা প্লেব্যাক গান মানে নিজের গান নিজে শুনতে বোধহয় এরকম লাগে, একটা স্বপ্নের মতো। হ্যাঁ, তারপরে আবার ধরো চুড়ি ছামছাম যখন করলাম, এটা আমাকে অনেক অনেক মানুষের ভালোবাসা এনে দিল এবং মুহূর্তেই আমার কাছে মনে হলো যে একটা আমার সঙ্গী জীবনের একটা রেভলিউশনের মতো মনে হয়েছে আমার কাছে। তো আসলে কোন গান রেখে আমি কোন গানের কথা বলবো, এক একটা অনেক গান গান। আমাকে এক একটা এক একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। আমরা যদি একটু পেছন থেকে যাই তাহলে বেদের মেয়ে জ্যোৎস্নার যে টাইটেল ট্র্যাক, যত শুনবো ফার্স্ট আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই লাইনটা আমার ছিল না, এটা ডেফিনেটলি বিকজ বেদের মেয়ে তো আসলে ফিমেল কণ্ঠটাই। সো গ্রেট, মানে খুবই ক্লাসিক একটা গান বলা যায় এবং বাংলাদেশের দর্শকেরা যারা আসলে সিনেমা প্রেমী বা গান প্রেমী তাদের জন্য বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা বা সেটা ট্র্যাক অনেক বেশি পপুলার। আমার মনে হয় এখনো বাচ্চারা এটা শুনে থাকে। এখনো আমরা মঞ্চেও কিন্তু এখনো যারা আর্টিস্টরা রেগুলার মঞ্চে গান গাই, আমরাও কিন্তু কোনো না কোনো এক ফাঁকে কিন্তু এই গানটা গাই, কারণ মানুষের একটা ভালো ফিডব্যাক আসে এই গানের সাথে। এবার লাস্টের দিকে চলে যায়, চুড়ি ছামছাম, ওই গানটা এবার শুনবো। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার, টিকে থাকে না এই মন বেপানা, শুধু বাড়ি বাড়ি করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি এ কি পাগল মায়া, চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। গ্রেট, আরো গান শুনবো, তবে একটু অন্যান্য একটু গল্প করি, কারণ আসলে মানে ওই যে ফার্স্টে একটা কথা বললেন না, থেকে স্বর্গে গেলেও ধান ভাঙে। সো গানের মানুষকে সাথে পেলে মনে হয় যে একটু গান শুনি। কখনো এরকম হয় না যে বন্ধুদের সাথে আড্ডায় শুধু শুধু কষ্ট করাচ্ছে, একটার পর একটা গান গাও শুনি? এটা আসলে বন্ধুদের সাথে আড্ডায় না, আমার মনে হয় যে যখন আমরা কোনো প্রোগ্রামে যাই, কোনো মঞ্চে যাই, তখন ওইখানে গিয়ে কিন্তু আমরা শুধু পারফর্ম করছি তা না, বা পারফর্ম করার শেষে যে একটা পারিশ্রমিক নিয়ে বাসায় আসবো বিষয়টা এটার মধ্যেই সীমাবদ্ধ না। আমি গিয়ে কতখানি পারফর্ম করতে পারলাম বা সময়টা কতখানি কাজে লাগাতে পারলাম, আমার অডিয়েন্স কতখানি খুশি হলো বা যারা অর্গানাইজ করছে তারা কতখানি খুশি হলো, ওই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়। সো এরকম গলা হুট করে যদি কোনোদিন খারাপ হয়ে যায়
গিয়ে দেখি আমি গান গাইতে পারছি না, ওই দিনের সবচেয়ে বড় কষ্টটা কিন্তু আমার, কারণ আমি প্রপারলি কিন্তু আমার কাজটা করে আসতে নিজের পারলাম না। তৃপ্তিটা হচ্ছে না। একদমই তাই। তো এটা আসলে খুব কষ্টের, মানে শিল্পীরাই সবচেয়ে বেশি বুঝে, ঠান্ডা লাগলে, গলা ভাঙলে আমরা কত বেশি পুরোপুরি কষ্ট। কষ্টে আছি। হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এখন যে সিজন চলছে সবার মোটামুটি ঠান্ডা লেগেছে, তো যে দর্শক দেখছে তাদেরও ঠান্ডা লেগেছে। একদম একটু ঠান্ডাময় অনুষ্ঠানে আমরা আছি। একদম। আচ্ছা, তুমি তো আপু অনেক প্ল্যাটফর্মে কাজ করছো, ধরো মঞ্চে যাচ্ছ, স্টুডিও রেকর্ড করছো, আবার গানের জন্য প্লেব্যাক করছো, সবকিছু করছো। তো স্টেজ আর স্টুডিও মূলত দুটোতেই আমরা ভাগ করে দিচ্ছি। স্টুডিও তারপরে টেলিভিশন হতে পারে, সেটা প্লেব্যাক হতে পারে, নিজস্ব হতে পারে। দুটোর মধ্যে আসলে কোনটা সব থেকে বেশি উপভোগ করো? আমি দুই রকম এনজয় করি, যদিও অনেক প্রোগ্রামে বলেছি যে আমি মঞ্চের কাজটা বেশি এনজয় করি, আমি স্টেজ পারফরমেন্সটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। পয়সাও বেশি। হ্যাঁ তা ঠিক, বাট একটা সেলফ স্যাটিসফ্যাকশনে কিন্তু কাজ করবে স্টুডিও ওয়ার্কে। কারণ হচ্ছে আমার ফিল্মে গান গাওয়ার সৌভাগ্য অনেক কম হয়েছে, খুব বেশি গান আমি গাইতে পারি নাই, বাট তারপর আমি সব মিউজিক ডিরেক্টরদেরকে বলি যে আমি শিখবো, আমাকে ডেমো গাইতে হলেও ডাকবেন আপনারা, বিকজ আমার স্টুডিও ওয়ার্ক করতে ভালো লাগে। এবং আমি এত গান গেয়েছি, এত স্টুডিও ওয়ার্ক করেছি, আমার মনে হয় যে আমি অনেক কিছু শিখেছি, প্রতিনিয়ত নতুন নতুন করে আবিষ্কার করেছি যে আমি এই জায়গাটা যদি এইভাবে গাই, এই ভয়েসটা যদি এইভাবে দেই, এই বিষয়গুলো কেমন হতে পারে। সো এক্সপিরিয়েন্স করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, অনেক কিছু শেখার আছে আসলে। এই যে বলছিলে যে প্লেব্যাকের ক্ষেত্রে এখন পর্যন্ত কয়টা সিনেমায় গান গাওয়া হয়েছে? আমি মাত্র তিনটা সিনেমায় গান করেছি। কোন তিনটা? পরাণে গেয়েছি, তারপরে গিয়েছি প্রেম প্রীতির বন্ধন, ওই সিনেমাটাতে অপু বিশ্বাস এবং জয় ওনাদের লিপে আমি এবং ইমরান একটা গান গেয়েছি, সেটা অবশ্য পুরনো গান, পাগল মন, ওটারই একটা অন্য ভার্সন এই সিনেমাতে ছিল, ওই গানটা করেছি। আর একটা ফিল্মে গান গাওয়া হয়েছিল, আমি প্রতীক হাসান গিয়েছিলাম সেই গানটা, বাট এটা হচ্ছে পাপ কাহিনী ছবির গান। তো ছবির শুটিংও হয়ে গিয়েছিল, গানও গাওয়া হয়ে গিয়েছিল, বাট ছবিটা রিলিজ করা হয়নি পরবর্তীতে কোনো একটা জটিলতার কারণে হয়তো। আমরা ট্রেলারও শুনেছিলাম, বিকজ নামটা তো আমরা খুব পরিচিত, শুনেছি। হ্যাঁ, সো ট্রেলারে হয়তো দেখেছিলাম, বাট সিনেমাটা কি পরবর্তীতে রিলিজ হবে? এটা আসলে আমি জানি না, কারণ এটা অনেক বছর হয়ে গেছে, মোটামুটি 8 বছর আগে গানটা আমার গাওয়া ছিল। সো এখন আমার মনে হয় না কোনো সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে রিলিজ হয়নি বা সম্ভাবনা নেই, 8 বছর আগে গাওয়া হয়েছিল, ইন্ডাস্ট্রিতে কিছু ব্যাপার শোনা যায় তোমাকে নিয়ে, যে তোমাকে কেউ পছন্দ করে না, তুমি সবার কাজ খেয়ে দাও, এটা কি সত্য? কাজ খাই না আমি, বিকজ আমি হচ্ছে আমার নিজের জন্য এমন একটা স্ট্যান্ডার্ড সেট করেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমাকে যারা চাবে সেখানে আমাকেই তো ডেফিনেটলি নিতে হবে, বাট যেখানে আমাকে কেউ চায় না সেখানে আমি কখনো ইন্টারাপ্ট করার চেষ্টাই করি না। তা না হলে তো এতদিনে যদি আমি কাজ খেয়েই দিতাম, তাহলে তো এতদিনে আমার শত শত গান আসলে প্লেব্যাক করা থাকতো, বা আমার অনেক অনেক গান হিট করা থাকতো, বিকজ আমার মনোযোগটা তো কাজের দিকে। তাহলে এই এলিগেশনটা কেন যে অন্য কেউ যদি কোনো একটা কণ্ঠ দিয়ে আসে, পরবর্তীতে রিলিজের পর দেখে কণ্ঠটা তার আর নেই, তোমার হয়ে গেছে? হ্যাঁ, এটা কোন গানে? আমি জানি না তো, আমি তো এলিগেশনস এর কথা বলছি। তুমি আমার সাথে কি প্র্যাঙ্ক করতেছো? না, কারণ এটা আমার সাথে হয়েছে। আচ্ছা, এটা আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে আমি একটা গান গেয়েছি, গান গাওয়ার পরে আমার ভয়েস ডান, সেটার ভিডিও শুট ডান হয়ে গিয়েছে। তারপরে আমাকে ফোন করে বলা হলো যে তুমি তো হচ্ছে গিয়ে কোনো দলীয় কার্যক্রমের সাথে ইনভলভড, কিছুদিন আগে তোমার একটা ফেসবুক পোস্টও এসেছে, সো এই জন্য তোমার গানটা আমি হচ্ছে তোমার ভয়েসটা রাখতে পারছি না, একই গানটা অন্য একজন শিল্পীকে দিয়ে আমরা গাওয়াচ্ছি। উনি আমার কাছ থেকে এটা নট পারমিশন অ্যাকচুয়ালি, মানে উনি আমাকে এটা ক্লিয়ার করে দিয়েছেন যে তোমাকে আমরা রাখতে পারছি না, অন্য একজনের ভয়েস রাখছি। বাট আমি ওনাকে আস্ক করেছি যে আপনি এরকম কোনো পোস্ট বা এরকম কিছু আমাকে কি দেখাতে পারবেন অ্যাজ আ প্রুফ, কারণ এটা তো আমাকে সলভ করতে হবে, আপনি আমাকে একটা রং এলিগেশন দিতে পারেন না। তখন উনি এটা নির্বাক হয়ে গেছেন, মানে উনি এটার কোনো উত্তর আর আমাকে আপনি কোনো পোস্ট করেছেন দিতে পারেন নাই। বাট আমি তো জিনিসটা তো আমার জন্য খুবই অপমানজনক আমার কাছে লেগেছে, কারণ আমি যে গানটা আমি গেয়ে এসেছি, আমি পরবর্তীতে শুনছি ওটা অন্য একজন আর্টিস্ট গেয়েছে। তো আমি কখনো একজন আর্টিস্ট গান গেয়েছে,
পরে গিয়ে আমি তার ভয়েসটা ফেলে দেওয়া হবে সেই গানটা আমি কখনো গাইবো না, সেটা আমার সেলফ রেসপেক্টের একটা ইস্যু হয়ে দাঁড়াবে আমার জন্য। আমি নিজে মেনে নিতে পারবো না যে আমি আরেকজনের সাবস্টিটিউট হিসেবে কাজ করে মানে তার হিংসাটাও তো তখন তোমার উপর পড়বে যে হ্যাঁ তার একটা আকাঙ্ক্ষা বা সেটাই খারাপ আক্রোশ। লাগবে। আর যে গানটা গেয়েছে সে কিন্তু আমারই বন্ধু, আমি জানি না সে জানে কিনা যে ওখানে আমার ভয়েস ছিল, জানারই কথা, কারণ সে তো গানটা গেয়েছে ডেমোটা শুনে, আর ডেমোটা তো আমারই ছিল। হ্যাঁ, বাট তোমাদের ইন্ডাস্ট্রিতে তো সবাই সবার ভয়েস চিনে যে হ্যাঁ এটা আমার ভয়েস, এটা তার ভয়েস। বাট ঠিক আছে, আমি ওটা মানে আমি তার উপর আমার রাগটা না, আমার রাগটা হচ্ছে মানে এই বন্ধু তোমার এত খারাপ। যাই হোক, সেটা মানে ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু, আমি আসলে তার উপর আমি রাগটা রাখছি না। বাট হ্যাঁ, আমি হলে সেই কাজটা কখনো করতাম না, সেটা আমার সেলফ রেসপেক্টের একটা ইস্যু হয়ে দাঁড়াতো। বাট আমার খারাপ লেগেছে যিনি এই প্রোগ্রামটার প্রডিউসার, উনি আমাকে কি করে একটা রং এলিগেশন দিতে পারেন, ওই বিষয়টা খারাপ লেগেছে। সো তুমি যে আমার সাথে প্র্যাঙ্ক করছো, আমি অলরেডি প্র্যাঙ্কড, মানে ইন আ অপোজিট ওয়ে আমি কিন্তু অলরেডি প্র্যাঙ্কড এই বিষয়টা নিয়ে। মানে এটা জেনে গেল কিভাবে বা এরকম কিছু কিভাবে জানলো? যাই হোক, ইন্ডাস্ট্রিতে তো এরকম হতে থাকে যে সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে বলে যে বড় সিঙ্গার যারা, বড় সিঙ্গার বলতে আমি তোমাকে বোঝাচ্ছি বা কনা আপু হতে পারে বা এরকম যারা বড় বড় সিঙ্গার, এদের জন্য নাকি বলে নতুন বা একটু স্বল্প ফলোয়ার যুক্ত সিঙ্গাররা কাজ পায় না। আমার কাছে মনে হয় যে কনা আপুই একটা ইন্টারভিউতে একবার বলেছিল যে সব শিল্পীর বা প্রত্যেকটা গানের একটা এরা থাকে। মানে ধরো এখন আমি কাজ করছি, মানে এটা আমার টাইম, এটা এখন আমি কাজ করব। ধরো আমার একটা গান চুরি ছামছাম ধরি আমরা, এই গানটা ধরো কারো ভালো লেগেছে, তখন সে হয়তো আমি হয়তো ফিল্মে অনেক গান গাচ্ছি না দেখে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে যে গানগুলো করছি সেগুলো একটু ফিল্মি প্যাটার্নের গান করছি আমি। তো সেটা শুনে হয়তো কোনো প্রডিউসার বা ডিরেক্টর ভাবলো যে ও এই মেয়েটা তো গেয়েছে এই টাইপের একটা গান, আমার ফিল্মে তো এই টাইপের একটা গান আছে, তাহলে ওকে দিয়েই গাওয়াই। এটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। আমি কেমন গাই এটা যদি একটা মিউজিক ডিরেক্টর নাই জানলো, তাহলে সে আমাকে দিয়ে কি করে গান গাওয়াবে। কনা আপু একটা গান গাচ্ছে, ধরো দুষ্টু কোকিল গানটা গেয়েছে, এই গানটা সবাই শুনছে। সো আমি পরবর্তীতে যখন একটা মিউজিক করব বা একটা কাজ করব, তখন কিন্তু আমার মাথায় ওই মুভির ওই দুষ্টু কোকিল গানটা তো অনেক হিট ছিল, ওই সিঙ্গারটাই তার মানে ভালো হবে, আমি ওকে দিয়েই গাওয়াই। সো যখন কেউ একটা কাজ করে, র্যান্ডমলি কাজ করতেই থাকে, তখন তার একটা ইরা তৈরি হয়। সো ওই টাইমটা আসলে তার কনা আপুর টাইম চলছে এখন বা কোনাল আপুর টাইম চলছে এখন, সো ওরা এখন কাজ করছে। হ্যাঁ, ন্যান্সি আপুর সময় চলছে, ন্যান্সি আপু কাজ করছে। সো এই টাইমটা যখন তাদের আবার একটা টাইম লিমিট আছে, সবারই টাইম লিমিট থাকে, সো ওই টাইম লিমিটটা যখন শেষ হয়ে যাবে তখন আবার অন্য একজন আর্টিস্ট এন্ট্রি করবে। বা এর মধ্যে ধরো কারো একটা গান হিট করলো, সেই গানটা কোনো প্রডিউসার শুনলো না শুনলে কি করে জানবে বলো যে এরকম একটা আর্টিস্ট আছে। সো এগুলো আসলে একটা প্রসেস। আসলে অনেকে বলে সিন্ডিকেট, এই সেই অনেক, সিন্ডিকেট কিন্তু একটা ভালো জিনিস, সিন্ডিকেট ভালো জিনিস, হ্যাঁ সিন্ডিকেট একটা ভালো জিনিস। বিকজ আমি তোমাকে যদি জানান না দেই যে তমাপু আমি আছি, এই যে হ্যালো হাই, হ্যাঁ, সো তুমি কিন্তু আমার কথা তোমার মাথায় থাকবে না, একদমই না। হ্যাঁ, যার কারণে আজকে আমরা একসাথে বসে আছি কেন, কারণ আমাদের হাই হ্যালো আছে বা আমরা সিন্ডিকেট তৈরি করেছি। এটাই সিন্ডিকেট, আসলে এটা ভালো জিনিস সিন্ডিকেট, মানে যার সাথে যার কমিউনিকেশন বা যাকে সহজে রিচ করা যায় তার সাথে তার যে বন্ধুত্ব বা সখ্যতা, এটাই সিন্ডিকেট। সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি কতটা সোশ্যাল এটা আসলে সিন্ডিকেটের মাধ্যমে বোঝা যায়। তো যাক, অনেক আলোচনা হচ্ছে, একটা গেম সেগমেন্টে যাই। ও ওয়াও, চলো দর্শক, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট রেটিং গেমে। এখন তোমাকে আপু রেট করতে হবে। এটা তো অনেক কঠিন গেম মনে হচ্ছে। মানে কত টক্সিক তুমি, এটা এখন আমরা যেটা আমি নিজে একজন আন্ডাররেটেড আর্টিস্ট, আমি কিভাবে রেট করব? তোমার একদম ফার্স্ট রেট করতে হবে বাংলাদেশের সবার সেরা কণ্ঠশিল্পী কে কে, তাদেরকে 5 জনের নাম বলবে এবং রেট করবে যে 1 নম্বরে তাকে রাখতে চাও, 2 নম্বরে তাকে, 3-এ তাকে। বাংলাদেশে তো আমার সবচেয়ে ফেভারিট যে আর্টিস্ট, ওনার নাম হচ্ছে, মানে এখনকার সময় সব মিলিয়েই বলো, সেটাই ভালো হয়। আমরা জানি বাংলাদেশে এখন পর্যন্ত। ওকে, তাহলে তো ওয়ান অ্যান্ড অনলি ম্যাডাম রুনা লায়লা। ওকে, তারপরে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। ওকে, তারপরে যে শিল্পী, ওনাকে আমি ছোটবেলা থেকে অনেক, মানে আমি চেষ্টা করেছি ওনার ভয়েস টোনটা যেন আমি পাই, এরকম কপি করার ট্রাই করেছি অনেকবার। উনি হচ্ছেন শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন। ওকে, তারপরে আমার খুব ভাল লাগে শাকিল আপুর গান শুনতে। ওকে, আর ভীষণ পছন্দের, আমার মনে হয় কি একটু মিলিয়ে বলি, এখনকার সময় একজন খুব পছন্দের শিল্পী আছে আমার, তার নাম হচ্ছে দোলা রহমান।
দোলা রহমানের গান আমার খুবই ভালো লাগে। ওয়াও, গ্রেট। এই সাধারণত মানুষ সমসাময়িক শিল্পীদের নাম বলতে চায় না, সো লুইপার ইয়া কম, কি যেন বলে, লুইপাপুর ইয়া কম, হিংসে কম। ও না না, হিংসা আছে আমার, আমার খুব হিংসা হয় যে দোলাপুর মতো যদি আমি একটু ও আচ্ছা, গাইতে পারতাম। ওটা ভালো হিংসে, এরকম ওটা খারাপ। হিংসা হয়। আচ্ছা, পরের প্রশ্ন তোমার জন্য। বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় 3 জন ভাইরাল কণ্ঠশিল্পী কে কে, এটা পছন্দ অনুযায়ী র্যাঙ্কিং করো। জনপ্রিয় 3 জন ভাইরাল হচ্ছে ওই যে দোলা রহমান, বিকজ তো শাকিব খানের সিনেমার গান গেয়ে এখন আমার মনে হয় যে এমন কেউ নাই যে গানটা কারো মুখে মুখে নাই। সো দোলা রহমান। কোন গান সেটা? চাঁদ মামা, চাঁদ মামা। তারপরে হচ্ছে আবার বলতে হয় যে উড়াধুরার গানটা যে গেয়েছে অন্তরা, ও তো ভাইরাল। তারপর জেফার। ওকে। আর জনপ্রিয় আর বাকি দুজন কণা আপু, কোনাল আপু। ওকে, যদিও 3টা ছিল, আমরা 5টা নিয়ে নিয়েছি। ওকে, এবার বলো তুমি বাংলাদেশের সব থেকে অজনপ্রিয় 3 জন ভাইরাল সিঙ্গারের নাম। ও মানে লাইক নেগেটিভ, হ্যাঁ, জননিন্দিত। জননিন্দিত, হ্যাঁ। ওকে ওকে, হিরো আলমের কথা বলতে পারি। তারপর আরেকজন আর্টিস্ট আছেন শামীম আরাচিনো। একজন নাম বলো, আরেকটা কোন ছেলে গায়ক হতে পারে। ওদিকে যাওয়া যাবে না, তুমি আমাকে খারাপ দিকে নিও না, বুঝছো? ঠিক আছে, খারাপ দিকে নিলাম না। আর জননিন্দিত হচ্ছে আরেকটা হচ্ছে আমার হাজবেন্ড, খুব বেসুরা গান গায় আসলে। হ্যাঁ হ্যাঁ, আমার মাঝে মাঝে খুব রাগ ওঠে। আমি বলি যে আপনি তো স্কেলে নাই। বলে যে শুনো, বাংলাদেশের বড় বড় মিউজিক ডিরেক্টররা আগে যারা মিউজিক প্রডিউস করতো, ওনারা কেউ গান গাইতে পারতেন না। ওকে, সো জননিন্দিত 3 জন সিঙ্গারের নাম জানলাম, যদিও 3 নাম্বারটা আসলে আমরা ওই উজ্জ্বল রাখছি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এবার তোমার চোখে বাংলাদেশে 3 জন সুন্দরী নায়িকার নাম বলো এবং র্যাঙ্কিং করো। আমার চোখে সবচেয়ে সুন্দর পরিমণি। পরিমণিকে আমার মানে মনে হয় যে মানে একটা সুন্দর মেয়ে। হ্যাঁ, সো একটা মিষ্টি মেয়ে, একটা সুন্দর, একটা মিষ্টি মেয়ে, সুন্দরী আসলে। ওর একটা সিনেমা ছিল না, বিশ্ব সুন্দরী, শি ইজ বিশ্ব সুন্দরী। সো ওকে ফার্স্টেই দিয়ে দিলাম আমরা পরিমণি। ওকে, তারপরে তোমাকে দিয়ে দিলাম। তারপরে আমরা কাকে দিব? আরেকজন নায়িকা, আরেকজন নায়িকা ইজ গোয়িং টু বি নায়িকা তানজিন তিশা। আমি শুনেছি যে তার একটা মুভি আসতেছে বোধহয়। তো তানজিন তিশাকে আমার মনে হয় যে একজন সুন্দরী নায়িকা, সুন্দরী একজন নায়িকা। এই তোমার এই লিস্টে আপু বিদ্যা সিনহা মিম কিংবা পূজা চেরি নাই কেন? যেহেতু তুমি 3 জন বলেছো, আমার চোখ মানে সবার চোখে তো সবাইকে ভাল লাগে না, বাট আমার কাছে পরিমণিকে দেখলে যেরকম খুব মিষ্টি একটা, মানে তুমি বলেছো সুন্দরী নায়িকা, অ্যাক্টিং এর কথা বলো নাই, বাট দেখতে সুন্দর এটা বলেছো। সো আমার কাছে, আমার চোখে ওদের 3 জনকে অনেক সুন্দরী লাগে। হ্যাঁ, পরিমণি বা আমি বিদ্যা সিনহা মিমের লিপে আমার ফার্স্ট প্লেব্যাক হয়েছে, সো আমি তাকে বলতেই পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে সুন্দরী মানে এই 3 জন, মানে ডিফারেন্ট। তোমার কাছে সুন্দরের সংজ্ঞাটা আসলে তাদের সাথে ম্যাচ করে। ওকে, কোন 3 জন কণ্ঠশিল্পীর গান তুমি সব সময় শোনো এবং কারণ সহ র্যাঙ্কিং করবে? আচ্ছা, আমি দোলা রহমানের কথা বলছিলাম। আমি ও যখন বাহিরে ওরে যোচনা রিলিজ হয়েছে তখন থেকেই আমি ওর ফ্যান। তাকে আমরা এক রাখবো? আমরা এক না, বিকজ আমি ম্যাডাম রুনা লায়লার গান অনেক শুনি, কারণ ওনার ওই টাইমে উনি এত লক্ষ লক্ষ গান গেয়েছেন, এবং তার তিনি পাকিস্তানে থাকার সময় বা এখানে থাকার সময় যতগুলো গান গেয়েছেন, আমার মনে হয়েছে প্রত্যেকটা গান থেকে কিছু না কিছু শেখার আছে। তো মাঝে মাঝে ম্যাডামও কিন্তু আমাকে অনেক গান পাঠানো হোয়াটসঅ্যাপে, যে তুমি এই গানটা শুনতে পারো, এই গানটা দেখো, এই গানটা একটু শুনে দেখো। ওই গানগুলো আমি শুনি, প্রচুর শুনি। ওনার গান আমি সবচেয়ে বেশি শুনি। 1 নম্বরে তুমি ওনাকেই রাখো, উনি মানে 1 নাম্বার থেকে কখনো সরবেনই না আসলে। হ্যাঁ, তারপর এখনকার প্রজন্মের আমি গান শুনি, দোলাপুর গান শুনি। মানে শুনি বলতে কি, মানে যাদের গান শুনলে কি আমার কাছে মনে হচ্ছে যে কিছু শিখতে পারবো, তাদের মধ্যে আমি দোলাপুর গান শুনি। আর হচ্ছে আমি ওপার বাংলার অন্বেষার গান শুনি অনেক, কারণ অন্বেষার ভয়েস টোনটা আমার খুব ভালো লাগে, আর ও যেভাবে প্রত্যেকটা গান ও নিজের মতো করে গায়, আমার কাছে মনে হয় যে এই মডুলেশন গুলা খুব মনের মতো, মানে আমি এক্সপেক্ট করছিলাম ওরকম করে গাইলো গানটা। ওকে তো, ওকে, সো রেটিং গেম শেষ, আমরা আবার প্রশ্ন চলে যাচ্ছি। রেটিং গেমটা খুব কঠিন ছিল। প্রশ্ন যাওয়ার আগে আমি একটা কাজ করি, তোমার সব থেকে পছন্দের সিঙ্গার রুনা ম্যামের একটা কঠিন গান শুনবো তোমার কাছ থেকে, অনেক কঠিন, ও লাল মেরে। মানে আমার কাছে মনে হয় যে এই গানটা এক্স্যাক্টলি, এই গানটা অনেক কঠিন এবং সুন্দর এই গানটা। এবং তুমি জানো কিনা আমি জানি না, যে আমরা যখন কোনো মঞ্চে যাই,
এই গানটা ছাড়া কিন্তু পারফরমেন্স শেষ হয় না। মনে হয় যে এই গানটা গাওয়ার পরে তখন অডিয়েন্স অটোমেটিক্যালি কেন জানো এই গানের সাথে একটা উৎসবের ব্যাপার আছে, মানে গানটা হলেই মনে হয় যে একটা উৎসব চলছে। আসলে আসলে আমি জানি না কেন গানটার কথার সাথে গানটার টোন, সুর এবং আমাদের ফিলিংস কেন যেন মনে হয় মানে একটা ভিন্ন রকম একটা গান। এই গানটা আচ্ছা, চেষ্টা করছি এই ভাঙা গলা নিয়ে। ও ओ लाल मेरी पत रखियो बला झूल लालड़ सिंदरी दा सेवर दा शखी शहबाज कलंदर दमादम मस्त कलंदर अली दा दम दे अंदर दमादम मस्त कलंदर अली शहबाज कलंदर ओ लाल मेरी ओ लाल मेरी। বাহ, খুব সুন্দর, খুব কঠিন একটা গান আমার কাছে মনে হয় যে এই গানটা যারা গাইতে পারে আসলে তাদের ভয়েসে সেই শক্তিটা থাকার প্রয়োজন, কারণ এটা টানটা অনেক অনেক হাই টান। একদমই তাই। আর এই গানটা যে একটা মানে যারা গাই আমরা বা যারা শুনেন প্রত্যেকের মধ্যে একটা পিস ক্রিয়েট করে, একটা শান্তির একটা আবহাওয়া একটা ছড়িয়ে দেয়, ওটা আসলে খুব ভালো লাগে। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আসলে কি কি করতে হয় বা তুমি কি কি করেছো? একটা আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার অনেক ধৈর্য। আমি ধৈর্য ধরেছি। আমার কাছে মনে হচ্ছে আমি গানটাকে তো ভালোবাসি, আর গানটাকে ভালোবেসে আমি থাকি। আমার ইন্ডাস্ট্রিটাকে আমি শক্ত করে আঁকড়ে ধরেছিলাম, যাতে ইন্ডাস্ট্রি আমাকে ছেড়ে দিলেও আমি যাতে না ছাড়ি, এরকম একটা মনোবল নিয়ে আসলে আমি ছিলাম। এবং ফাইনালি আছি তো, এই যে আমি কোপ আপ করে চলছি। আমার ইন্ডাস্ট্রি কি কখনো তোমাকে ফেলে দিয়েছিল বা কখনো ধাক্কা খেয়েছিলে? আমি আসলে কোনো কিছু আশা করিনি কখনো, যে আমি কোনো কিছু প্ল্যান করি নাই যে আমার লাইফে এটা আমাকে হতেই হবে, এটা আমাকে পেতেই হবে, বা 100টা সিনেমায় আমাকে গান গেতেই হবে, কিংবা আমার একটা হিট গান হইতেই হবে, এরকম না। মানে আমি আমার দায়িত্বর জায়গাটা থেকে আমি কাজ করে গেছি যে হ্যাঁ, বছরে আমাকে একটা করে গান বা দুটো করে গান আমাকে নিজেকে প্রডিউস করতে হবে, নিজেকে উপহার দিতে হবে, আমার শ্রোতাদেরকে আমার বাঁচিয়ে রাখতে হবে, আমার সাথে অ্যাটাচমেন্ট রাখতে হবে। আমি আমার দায়িত্বটা পালন করে যাচ্ছি, বাট আমি কিছু এক্সপেক্ট করি না, তো এই জন্য ইন্ডাস্ট্রি আমাকে ফেলে দিলে আমার তখন কখনো দুঃখ হয় না। ফেলেছে বা হোঁচট খেয়েছো? হোঁচট খেয়েছি বহুবার। অনেক সময় মনে হচ্ছে মানে এরকম হয় না যে ধরো তুমি জানছো যে এটা তোমার পাওয়ার কথা বা এটা তুমি পাবে, তোমাকে একবার ডিক্লেয়ার করে দিয়েছে, তারপরে দেখলা যে এটা তোমার থাকছে না। যেরকম গানের কথাই ধরো না, তুমি যে বললা যে তোমার গান খেয়ে দিয়েছে অন্য কেউ, এরকম হয়েছে কিনা। তো এগুলো তো হয়েছে, বা একটা পুরস্কার পাওয়ার কথা ছিল আমার, সেটাও আমি পাইনি। এরকম অনেক কিছু ঘটেছে। আচ্ছা, বাট আমি কষ্ট পাই। পুরস্কার নিয়ে যেহেতু কথা বলছিলে, তাহলে সমস্যা আমি খুবই আসলে ট্রেন্ডিং একটা বিষয়, সেটা হচ্ছে 21শে পদক। 21শে পদক নিয়ে অনেকে অনেক কথা বলছে, যদিও এটা নাচ ইন্ডাস্ট্রির, বাট আমার মনে হয় গান নাচ খুব কাছাকাছি বসবাস করে। নাচে অর্থী আহমেদ নামে একটি মেয়ে, একজন তরুণ মানুষ 21শে পদক পেয়েছে। খুব বেশি কাজ নেই, খুব বেশি কাজ নেই, খুব রিনাউন্ড কেউ না, খুব অল্প কিছু কাজ করেছে, খুব বয়সও কম, যাকে 21শে পদক দেয়া হলো। এবং এই জায়গাটা আমি বলবো যে এই যে নৃত্যশিল্পীদের যে ইউনিটিটা, এটা কিন্তু আমাদের মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে নাই। বিকজ হচ্ছে এই যে সবাই প্রতিবাদ করছে, তারা প্রত্যেকেই কথা বলছে এটা নিয়ে যে সে তো পাওয়ার যোগ্য না, সে তো এটা ডিজার্ভ করে না, তো এইরকম একটা সম্মাননা তাকে কেন দেয়া হবে, এটা নিয়ে কিন্তু তারা প্রত্যেকেই ছোট থেকে শুরু করে যারা সিনিয়র আর্টিস্টরা আছে সবাই কিন্তু কথা বলেছে। কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলে না। ফার্স্ট আমি তোমাকে জিজ্ঞেস করি একটা প্রশ্ন, যে অর্থী আহমেদের 21শে পদক পাওয়ার পক্ষে না বিপক্ষে? ডেফিনেটলি আমি পক্ষে না। আমি যদিও আমি তাকে চিনি না, ফার্স্ট অফ অল, যে মানে আমি একজন আর্টিস্ট হিসেবে তাকে চিনি না, সাধারণ মানুষ তাকে কতটা চিনে এই। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তার
তার ইন্ডাস্ট্রির মানুষরাই তাকে বলছে যে সে সেই যে যতটুকু কাজ জানে সেই কাজে সে যোগ্য না এই পুরস্কারটার জন্য, তাহলে হু দ্য হেল আই অ্যাম টু জাজ হার। যেমন এখানে একটা ছোট কথা বলতে পারি, যেমন কারোর পক্ষে বা বিপক্ষে অ্যাজ আ হোস্ট হিসেবে আমি এখন কোনো মতবাদ দিচ্ছি না, কারণ এই মুহূর্তে আমি একজন উপস্থাপিকা, আমার কাজ কথা বলা, পক্ষ বা বিপক্ষ না নেওয়া। তবে বাংলাদেশে বিখ্যাত নাচের শিল্পীদের মধ্যে একজন হচ্ছে ওয়াসিক স্যার, যিনি আমার নিজের স্যার। তো উনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে আসলে 21শে পদক কোন ক্যাটাগরিতে পেয়েছে এখন পর্যন্ত, কাজী নজরুল ইসলাম হোক বা ওই লেভেলের আসলে মানুষ যে অনেক বছর কাজ করেছে, অনেক সৃষ্টি করেছে, একটা আলোড়ন হয়েছে একটা বয়স পর, এবং উনি একটা পর্যায়ে বলছিলেন যে তিনি নিজেকেও এই মুহূর্তে 21শে পদকের জন্য যোগ্য ভাবেন না। তো সেক্ষেত্রে এটা নিয়ে যে একটা কন্ট্রোভার্সি, এবং তোমার ক্ষেত্রে তুমি বলে যে তুমি এটার আসলে পক্ষে এখন না, কারণ তার ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্ট করছে না, তুমি তাকে চেনো না। বাট এই যে বলছিলে যে মিউজিক ইন্ডাস্ট্রিতেও এই ধরনের অনিয়ম হয়ে থাকে, সেক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা 21শে পদকের মতো এই ধরনের রাষ্ট্রীয় সম্মাননাগুলো, আসলে এগুলোর গল্পটা কি হয়? আসলে তো এই যে যেটা দেখছো এটাই হয়, এটা জানতে পেরেছো কারণ তার আশেপাশের মানুষগুলো প্রতিবাদ করছে। আর মিউজিক ইন্ডাস্ট্রি বা ধরো ফিল্ম ইন্ডাস্ট্রির গল্পগুলো আমরা জানতে পারি না, কারণ ওই যে ওটা নিয়ে কেউ কথা বলে না। সেই কারণে ওয়াসিক স্যারের কথা বলছো, ওয়াসিক স্যারের কাছে আমিও নাচ শিখেছি, উনি আমারও টিচার। বাট ওনারা সিনিয়র, যারা এখন সিনিয়র হয়েছেন, ওনাদের এই লাইফের জার্নিটা পার করেছেন, কম কাঠখড় পোড়াতে হয় নাই তাদেরকে। তারা কিন্তু তাদের পার্সোনাল লাইফ স্যাক্রিফাইস করে, তাদের ফিনান্সিয়াল ব্যালেন্সটাকে, মানে ইমব্যালেন্স থাকার পরও তারা সামনে এগিয়ে গেছেন শুধুমাত্র আর্টটাকে ভালোবেসে। সো ওই জায়গা থেকে কিন্তু তারা নিরপেক্ষ, এবং তারা কিন্তু পুরস্কার ডিজার্ভ করেন, যেটা অন্য কারো হাতে চলে যাচ্ছে আসলে অযাচিত ভাবে। তো নতুন প্রজন্মের যে গানের ট্রেন্ড, সেটা নিয়ে তোমার মতামত কি? তাদের কাছে কোনো কিছু ভাইরাল বা হিট করতে গেলে আসলে কি ফলো করতে হয়? নতুন প্রজন্মের আসলে মিউজিক টেস্টটা কেমন এটা জানতে হলে সবার বাচ্চা থাকতে হবে, যেটা তোমার আছে। হ্যাঁ, কারণ আমি দেখি আমার মেয়ের মিউজিক টেস্ট ডিফারেন্ট, আমার ডিফারেন্ট। বাট ও যেটা শুনছে আমি একটু শুনে দেখি যে হ্যাঁ ওটা তো আমার ভালো লাগছে। ওরা কিন্তু খুবই আপডেটেড, এবং ওরা যে নতুন প্যাটার্নের মিউজিকগুলো শুনতেছে, এটার সাথে আসলে কি বলবো, কিছু এআই কানেকশনস আছে, কিছু আছে হচ্ছে নতুন টেকনোলজি, নতুন মানে পৃথিবীটা যে মডার্ন হয়ে গেছে, পৃথিবীটা যে একদম টেকনোলজি বেসড হয়ে গেছে। এখনকার যারা অডিয়েন্স, ওদের টেস্টের মিউজিকগুলো শুনলে এটা তুমি বুঝবা যে আমরা কত ইমপ্রুভড। তার মানে গান এখন কেবলমাত্র গলার গান নেই, গলার গান কি গান, ওই যে গান তো আর্ট, সেটা তুমি বাসায় ওই গানগুলো তো তুমি গুনগুন করে বাসায় গেতে পারবা। বাট ওটার মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে, মানে খুঁজে বের করতে হবে যে এরকম অনেক কিছু, মানে ইনার অনেক কিছু থাকে, যেটা হচ্ছে ধরো যেটার জন্য আমাদের শ্রোতা হিসেবে আরো আপডেটেড হতে হবে, অ্যাডভান্স। অনেক আলোচনা হচ্ছে, আরেকটা গেম সেগমেন্টে যাই। ভিউয়ার, চলে যাচ্ছি পরবর্তী গেম সেগমেন্ট র্যাপিড ফায়ারে। সো র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্নে ঝটপট উত্তর। প্রিয় গান হচ্ছে যখন থামবে কোলাহল। যদি সঙ্গীত শিল্পী না হতে তাহলে কি হতে? গৃহিণী হতাম। এক কথায় লুইপা মানে? একটা নির্ভেজাল মানুষ। রোমান্টিক না ফোক? আবার হাসি দিছে। রোমান্টিক না ফোক? রোমান্টিক। লাইভ শো না টিভি শো? টিভি শো। গানের সংখ্যা জানি না। ফুচকা না বেলপুরি? ফুচকা। কোন কাজটি করতে সবচেয়ে বেশি ভয় পাও? আমি টক শোতে আসতে অনেক বেশি ভয় পাই। কুকড। শাড়ি না ওয়েস্টার্ন? শাড়ি। কার সাথে রোমান্টিক ডেটে যেতে চাও? রোমান্টিক ডেট অফকোর্স উইথ মাই হাজব্যান্ড। ওকে, র্যাপিড ফায়ার শেষ, আবার চলো প্রশ্নে যাই। তোমার পরিবারের সাথে কাটানো তোমার একটা সুন্দর মুহূর্ত শেয়ার করো। আমার পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত হচ্ছে আমার মেয়ে যখন পৃথিবীতে আসলো, সেই দিনটা, সেই সময়টা। অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটা মায়ের জন্য বড় একটা সময় বা একটা দিন। আচ্ছা, মিউজিক আর সংসার লাইফ দুটো কিভাবে হ্যান্ডেল করো? তোমাদের দুজনেই তো লেট নাইট কাজ থাকে। হ্যাঁ, ওই যে আমাদের দুজনই আমরা মিউজিক্যাল, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের প্রফেশনাল লাইফ ইজ সেম। বাচ্চাগুলো কি করে? এই জন্য আমাদের বাচ্চাও আমাদের মতো হয়ে গেছে এখন। ওরাও জানে যে ওকে যদি বলি যে আমি বেড়াতে যাচ্ছি, তাহলে ও রেডি হয়ে যাবে যে আমাকেও নিয়ে চলো। বাট ওকে যদি বলি আমি কাজে যাচ্ছি, আমার প্রোগ্রাম আছে, আমি আজকে শো করব, কনসার্ট, তখন ও বলে ওকে হ্যাভ আ নাইস শো।
তখন ও কোনো প্যারা দেয় না। সো Okay. ও জানে, বা ওকে নিয়ে যখন আমরা দেশের বাইরে Such a গেছি, আমি sweetheart. স্টেজে ছিলাম, তখন তো ওকে দেখার কেউ ছিল না, ও কিন্তু সামনে বসে এনজয় করেছে, ও Wow. ডান্স করেছে আমার কি গানের সাথে। সুইট, So, লাকি। আচ্ছা, তোমার জীবনে এমন কোনো ভুল সিদ্ধান্ত আছে যেটা সুযোগ পেলে আবার শুধরে নেবে? আমার জীবনের ভুল তো কিছু নেই, সব সুন্দর। কোনো ভুল নেই? উহুম। ওয়াও। এবার বলো তোমার মাসিক ইনকাম কত টাকা? আমার মাসিক ইনকাম, আমার মাসিক ইনকাম, এটা কি প্রশ্নের উত্তর দিব? আমার না তো, আমার হাজবেন্ডের না। তুমি কারণ কাজ আমার করো বাংলাদেশের না? মেয়েদের মাসিক ইনকাম জিজ্ঞেস না করতে না, হয় না। হয়, এটা কে বলেছে হয় না? এটা আমি সৃষ্টি করেছি, এটা হয়। তাই হ্যাঁ বলো। আহ, আমার মাসিক ইনকাম আমি আলাদা করে বলতে পারবো না, বিকজ আমি তো হচ্ছে আমার টিম নিয়ে কাজ করি। সো আমি যেখানে পারিশ্রমিক পাই সেটা লুইপা এন্ড উইংস পায়। লুইপা এন্ড উইংস আমার মনে হয় যে এক একটা শোতে এক একটা শো, সরি ভুল বলেছি, So, মানে মান্থলি ধরো কি বলবো, মান্থলি যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে 20 লক্ষ? সেই টাকা দিয়ে হচ্ছে 9টা ফ্যামিলি চলে। আচ্ছা, এইসব বাদ দাও, তুমি আমাকে বলো এখন পর্যন্ত সর্বোচ্চ তোমার ব্যক্তিগত ইনকাম কত? তুমি ডেফিনেটলি উইংস থেকে টাকা তুলো, উইংসে সব ওরা টাকা আমাকে রেখে যা দাও না? পেমেন্ট দেয় আমি তাই হ্যাঁ, নেই। so তো, সেটা না হচ্ছে তো। শোনো, এটা ফিক্সড পেমেন্ট না। আমি তোমাকে বলেছি যে মাসে তুমি বলো কত হাজার টাকার চাকরি করো, তুমি বলো যে সর্বোচ্চ এখন পর্যন্ত কত টাকা এক মাসে এসেছে সব মিলিয়ে? সর্বোচ্চ হুম। সর্বোচ্চ আমার মনে নাই। সর্বনিম্ন কত এসেছে এক মাসে? সর্বনিম্ন হুম। সর্বনিম্ন তো ছোটবেলায় মনে আছে একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আমি জানতামই না যে গান গাওয়ার পর যে ওরা আমাকে টাকাও টাকা দিবে দিবে। আবার। হ্যাঁ, তা ওখান থেকে আমাকে 10,000 টাকা দিল। ওয়াও। তারপরে আমার খুব ভালো লাগছে, পরে আমি 10,000 টাকা নিয়ে চলে আসলাম। Okay. তারপরে আমি যখন চ্যানেল আই সেরা কণ্ঠে কিছুই হতে পারলাম না, তখনও আমাকে সান্ত্বনার স্বরূপ 1 লক্ষ টাকা দিয়েছে। সো ওই টাকাটা দিয়ে আসলে পরবর্তীতে আমি একটা মিউজিক ভিডিও তৈরি করেছিলাম, যেটা আমার লাইফের ফার্স্ট মিউজিক ভিডিও ছিল, প্রথম মৌলিক গানটার নাম হচ্ছে আমি তোমার কাছে আসি না। গানে পরে যাবো, আগে একটু আসি। সর্বনিম্ন মাসিক ইনকাম হচ্ছে 10,000 টাকা, সর্বোচ্চ কত? আরে এটা তো প্রতি মাসে হয় না ডেফিনেটলি, এটা তো একবার হয়েছে, এটা হতেই পারে একবার। আচ্ছা, সর্বোচ্চ মাসে? হ্যাঁ, মানে থাকে না এক মাসে অনেক হয়েছে, এক্সপেকটেশনস এর বাইরে। আমি তো- ডেফিনেটলি অনেক কাজ করেছো এই মাসে, বসে বসে হয়নি। হ্যাঁ, আমি তো হিসাব রাখতে পারি না, তার কারণ হচ্ছে আমার হাতে যখন টাকা আসে তখন সাথে সাথে আমি একটা গান 10 বানাই ফেলি। লক্ষ? হ্যাঁ, সর্বোচ্চ এখন পর্যন্ত 10 এক মাসে? এক মাসে কি বলো তুমি, এত টাকা 8 লক্ষ? এক মাসে না, এক মাসে এত 5 টাকা লক্ষ? আসে না, এইরকম অ্যারাউন্ড 7 লক্ষ? 5, অ্যারাউন্ড 5 হবে। অ্যারাউন্ড 6? আমার মনে হয় 5ই হবে হাইয়েস্ট। তার মানে লুইপার মাসিক ইনকাম সর্বনিম্ন 10,000 টাকা, সর্বোচ্চ 5 লক্ষ টাকা। ওকে, এবার বলো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমার কোনো কল্পনা নাই। কল্পনা আছে কিন্তু পরিকল্পনা নাই অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আমি যে আজকে যে জায়গাটায় আছি, আমাকে এত মানুষ ভালোবাসছে, আমি গান গাচ্ছি, এটাই তো কখনো পরিকল্পনা করি নাই। সো পরিকল্পনা না করলে এত ভালো ভালো জিনিস হয়, সো কেন পরিকল্পনা করব একদম বলো? পরিকল্পনা ছাড়া তুমি? একদম, আমি পুরোটাই পরিকল্পনা ছাড়া। আচ্ছা, তোমার সবথেকে পছন্দের বা প্রিয় সেলিব্রিটি কে? পছন্দের সেলিব্রিটি বাংলাদেশে ডেফিনেটলি শাকিব খান। শাকিব খান। হ্যাঁ। ওকে, মনে করো তুমি হঠাৎ করে শাকিব খান হয়ে গেলে, হুম। তারপর কি করবে? আমি যদি হঠাৎ করে শাকিব খান হয়ে যাই, তাহলে আমি বউ দুটা ইরেজ করে দিব, দেওয়ার পরে আমি খুব হার্ড ওয়ার্ক করব, যাতে হচ্ছে আমি আরো শাকিব খানের এখন বয়স কত হবে, মানে আরো 20 বছর যেন আমি টানা নায়ক হয়ে কাজ করতে পারি। সব ঠিক আছে, শাকিব খান এখন হার্ড ওয়ার্ক করছে, এবং আশা করছি আরো টানা 20 বছর সে নায়ক থাকতে আসলে পারবে। উনি হবেন, বাট বউ দুটোকে নিয়ে তোমার কি সমস্যা? বিকজ আমি যদি পার্সোনাল লাইফে এত হেডেক নিয়ে নিই, তাহলে তো আমি আমার কাজ করতে পারবো না ঠিক মতো। এখন বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্টের কমন কোয়েশ্চেন আমি তোমাকে করি, শাকিব খানের ক্ষেত্রে আসলে সবাই করে থাকে, অপু বিশ্বাস না বুবলি? থার্ডটা আসুক তারপর বলবো। থার্ড কি আসবে নাকি? আই ডোন্ট নো। সো অপু বিশ্বাস না বুবলি? যেহেতু তুমি শাকিব খানের এই বউ ইরেজ করতে চাও, সো অপু বিশ্বাস না বুবলি?
দুইজনই না না, একজনকে নাও। দুজনই ভালো, দুজনই ডেফিনেটলি দুজনই ভালো। দুজনই পার্ট অফ নাইস এন্টারটেইনমেন্ট। দেখো দুজন দুইটা মানুষ, অপু বিশ্বাস, বুবলি বুবলি। আমি জানি না কেন সবাই কম্পেয়ার করে, সবাই হচ্ছে কম্পারিজনে হ্যাঁ। আসে যে ও এটা না, ও এটা, ও দেখতে এরকম, ও দেখতে এরকম, ওর হাসি এরকম, ওর চোখ এরকম। দুটো ভিন্ন মানুষকে সৃষ্টিকর্তা দুই ভাবে বানিয়েছে, তাদের টেস্ট আলাদা, তাদের বার্থ ডেট আলাদা, তাদের চেহারা আলাদা, ব্লাড গ্রুপ আলাদা, ইচ এন্ড এভরিথিং আলাদা, সবকিছু মানে একটাই তাদের হচ্ছে ভালোবাসার মানুষ, বাট তার আলাদা মানুষ। এখন তুমি বলো দুজনের মধ্যে তুমি কাকে বেছে নিবে? ও মানে ওনাদের ভালোবাসা মানুষ যিনি, উনি তো কত কত মানুষের ভালোবাসা মানুষ, তাই না? বাট হচ্ছে গিয়ে আমি দুজনের মধ্যে কাউকে আলাদা করে বেছে নিব না, বিকজ ওনারা যদি না থাকতো তাহলে ধরো আমরা প্রতিদিন ফেসবুকে একটা করে কন্টেন্ট চাই, বা আমাদের দেশে একটা করে ঘটনা ঘটতে দেখতে চাই আমরা, এবং ওইটা ওই দিনই ভুলে যাই, পরের দিন আবার নতুন কন্টেন্ট আসে আমাদের জীবনে, কোনোটা ভালো কোনোটা খারাপ। তো এরকম ঘটনা তো খুবই অহরহ ঘটে তা না, মাঝখানে অনেকগুলো ডেট ফ্রি থাকে, তখন কি হয়, তখন অপবিশ্বাস বুবলি কাজে লাগে, কারণ ওনারা ওই ডেটগুলো ফিল করে। ওনারা না থাকলে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এত খবর কোথায় পেতাম বলো, এত এন্টারটেইনমেন্ট। ওকে ওকে, আমরা মেনে নিচ্ছি। যাক, তোমার জীবনে একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত কেউ জানে না। সেটা কি আমি ফ্ল্যাশ টকে বলে ফেলবো? ওয়াও, মানে এমন সিক্রেট তোমার হাজবেন্ড হয়তো জানে, বাট মিডিয়ার মানুষ জানে না। ইট কুড বি এনিথিং। ওরকম কি, আমার অনেক রাগ, যেটা আমি টেলিভিশনে সবাই মনে করে। আমি একটা জায়গায় গেলাম একদিন, একজন ভদ্রলোক আমাকে বলছে, আমি আপনার ফ্যান, আপনার গান শুনি, বাট আপনি দুঃখের গানগুলোতেও তো হাসেন কেন বলেন তো? আপনার লাইফে কোনো দুঃখ নাই? মানে আপনি দুঃখের গানের সময় আপনার দাঁত বের। আমি বললাম আমার চেহারাটাই এরকম, আমার হাসি হাসি হয়ে থাকি, বাট আসলে আমার অনেক রাগ। আমি যখন রেগে যাই তখন আমি খুব সিরিয়াস রেগে যাই, যেটা টেলিভিশনে কখনো কেউ দেখে না। মানে এটা কি আমরা সিক্রেট হিসেবে নিব? হ্যাঁ, সিক্রেট তো এটা। এত বড় সিক্রেটের ভার আমি সহ্য করতে পারছি না। যাই হোক, চলো একটা গেমস খেলতে চাই। আবার হ্যাঁ, কি, চলো। তো চলে যাচ্ছি আমাদের অ্যাক্টিং রাউন্ডে। এবার তোমাকে অ্যাক্ট করতে হবে। চারটার মধ্যে যে কোনো একটা চুজ করো। ও মাই গড, তুমি একটু চোখ দিয়ে ইশারা করো কোনটা চুজ করব। না না, করা যাবে না। চুমুন্তের চুইটা নিব। Okay, নাও। তুমি এটাই বড় করে রাখছো আমার সামনে। খুশি পাকা পেঁপে খায়, খুশি পাকা পেঁপে খায়, খুশি পাকা পেঁপে খায়, 10 বার তো হইছে, এখন যাই। ওকে ওকে, ঠিক আছে। এনাফ, পরে আরেকটা নিতে হবে তোমাকে। গান গাওয়া সহজ। আরেকটা নাও। চলো, Okay. আবার এটা নিলাম মাঝের থেকে। নাম আমার টাটা, আমি মানুষের চান্দি করি ফুটা। ওকে দেখো, আমি দুঃখের গান গাইতে গেলে যেরকম আমার হাসি। সুন্দর। মানে সবাইকে দিয়ে সব হবে না। না, আমি লিপাপুকে দিয়ে থ্রেট হবে না। আর যাই হোক, প্রেমিক লিপাপু আপু, একদম আমরা আয়োজনের শেষ প্রান্তে। দর্শক যারা আছে তাদের কি বলতে চান? আমি দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা অবশ্যই ভাইরাল জিনিসগুলো বেশি বেশি করে দেখবেন, কিন্তু গান যখন শুনবেন তখন একটু সিলেক্টিভ হবেন, যেটা আপনাদের মন বেছে নিবে, যেটা শুনতে আপনাদের ভালো লাগবে, সেই শিল্পের সাথে এবং শিল্পীর সাথে নিশ্চয়ই আপনারা থাকবেন। সবসময় যেরকম ভালোবাসা দিয়ে এসেছেন সেই ভালোবাসাই চাই। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগলো তোমার আপু, তোমার এত সুন্দর একটা আয়োজন এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছো। ফ্ল্যাশ টককে অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধরে দেখলেন এই আয়োজন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ফ্ল্যাশ টক সিজন 3। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।